experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। শিকুবায়া কাঙ্কবু ইন্দু রংফোরাফুল। গতিতে থাকা আঙুল থেমে যায় আফিফের। ভ্রুকুচকে জিয়াউলের দিকে তাকায়। ছেলেটা এখনও ফোনে কথা বলছে। অগত্যা আফিফ উঠে দাঁড়ালো। দরজার বাঁধন খুলে বাইরে বেরোতেই চোখে পড়ল সালোয়ার কামিজ পরা সুশ্রী এক মেয়েকে। আফিফ চিনতে পারল না, তবে উপজাতির কেউ ধরতে পারল। তাদের থেকে মুখের শ্রী আলাদা। কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি খানিক ঝুঁকে বলল, শিকুবায়া গাং নামে অনান গাং নিপিউ পারাকা লাচোয়া। আফিফ ভ্রুকুচকে তাকায়। মেয়েটির ভাষা সে বুঝতে পেরেছে, এসব তার আয়ত্তে রয়েছে। তবে মেয়েটির আসার কারণ সে বুঝতে পারছে না। আনান এবার সহজ কণ্ঠে বলল, খো বাংনা জাগা তখোয়াই হিয়া। আফিফ মাথা নেড়ে সায় জানায়। মেয়েটি কিছুক্ষণ আফিফের দিকে তাকিয়ে থাকে। চট করেই তার চোখ কেমন খুশিতে চকচক করে ওঠে। চঞ্চল সুরে বলে উঠল, আসসালামু আলাইকুম, আমি কি আপনার বাসায় ঢুকতে পারি? আমার নাম অনান, এই পাড়াতেই থাকি। আপনার সাথে একটু কথা ছিল। আফিফ বিরক্তির সাথে অবাক হয়। প্রথমত সে মেয়েটির ভাষা খুব বুঝেছে, তা বুঝতে পেরেও মেয়েটি তাকে বাংলায় বুঝিয়ে অক্ষমতাটাকে নির্বাক করার প্রয়াস চালালো। দ্বিতীয়ত মেয়েটি এত সুন্দর বাংলা বলছে, তবে সেই সব বিষয়ে কোনো কথা না বলেই বলল, আমি আপনার কথা সম্পূর্ণই বুঝতে পেরেছি ম্যাম। এখানে আসার কারণ যদি বলতেন উপকার হতো। কেমন একটা বিদ্রুপ মিশে আছে যেন। আনান হাত দিয়ে নাক ঢুলে বলল, পর্বতের চূড়ায় উঠতে গাইড লাগবে বলেছিলেন, আমাকে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ভ্রু উঁচিয়ে কিছুক্ষণ ভাবলো আফিফ, তারপর বলল, আজ লাগবে না, কাল সকালে চলে আসবেন, এবার আসতে পারেন। আনান মুচকি হাসলো। ভনিতা না করে বলল, জি আমি জানি আজ এখানে আমার কোনো প্রয়োজন নেই। আমি এসেছি একটা খবর দিতে। আজ রাতে পাড়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, মূলত গান বাজনা নাচ গান লাঠি খেলা এইসবের। পাড়ার হেড আপনাদের নিমন্ত্রণও করেছেন, এও বলেছেন আপনারা থাকলে খুবই ভালো লাগবে তাদের। আপনাদের কোনো অসুবিধা হবে না, নিজ দায়িত্বে তাঁবুতে নিয়ে আসবে। চাইলে আপনারা পাড়াতেই থাকতে পারবেন। সেখানেও বুলিগুলো আউড়িয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়লো আনান। হাঁপ ছেড়ে বাঁচল যেন। তখন আফিফের মুখশ্রীতে বিস্ময়। আজ অনুষ্ঠান হলে কেমন করে হবে? আফিফ দুম করে প্রশ্ন করে বসল, আপনাদের ধর্মীয় উৎসব নাকি হুট করেই আয়োজন করা হয়েছে? না না, ধর্মীয় না। অনেক দিন হলো গান বাজনার আয়োজনই হয় না। হুট করেই কেন আজকে রাত ঠিক করলো আমি সঠিক জানি না। হেড আমাকে এও বলেছে আপনাদের চোখে চোখে রাখতে, 2 ঘন্টা সময়ও চোখের আড়াল না করতে। তাই এখন থেকে আমি আপনাদের সাথেই আছি। কথাগুলো বলেই আনান ভেতরে গেল। আফিফ তাজ্জব হয়ে আনানের যাওয়া দেখল। খটকাটা ঠিক জায়গায় লেগে গেছে। আজ রাতের প্রোটেকশনের জন্যই এই আয়োজন বুঝতে বাকি রাখেনি আফিফ। তবে মেয়েটি তাকে সরাসরি কেন বলল? আচরণে কেমন একটা বাচ্চা বাচ্চা ভাব। সত্যি কি বাচ্চা নাকি মেয়েটা ভান করছে ধরতে পারল না আফিফ। মাথায় জট পেকে যাচ্ছে। কয়েক কদম এগিয়ে আফিফ ঘাসের ওপর বসলো। হিসেব মিলেও যেন মিলছে না। আনান ভেতরে গিয়ে বসে পড়ে। জিয়াউল পিছন ঘুরে তখনও ফোনে কথা বলছিল। কারো উপস্থিতিতে ঘুরতেই চোখ বড় বড় হয়ে যায় তার। আনান অস্বস্তিতে পড়ে নিজের মুখ ঢাকার প্রাণপণ চেষ্টা করে, তবে নিয়তি আজ তার সাথ দেয়নি। কিছুটা চেঁচিয়ে ওঠে জিয়াউল, তুমি তুমি এখানে কি করছো? দেখো তোমার পিক আমার ফোনে নেই, আবার কি চাই? ছবির কথা বলতেই জিভেতে কামড় বসায় আনান। চটজলদি মানানোর মতো করে বলে ওঠে, ওসব কথা তুলে লজ্জা দিবেন না প্লিজ। আমি আসলেই বান্ধবীদের পাল্লায় পড়ে ওই রকম করে ফেলেছি। পরে আপনার ফোন ফেরত দিয়েছিলাম এক আপুকে দিয়ে। জিয়াউলের রাগ তবু কমে না। কমবে কি করে? এই মেয়েটার জন্য শুধু শুধু তাকে বকা শুনতে হয়েছে। তেড়ে যেতে নিয়েও থেমে যায় সে। মেয়েদের সাথে ঝগড়া করতে পারে, তবে অসম্মান নয়। ঠোঁট কামড়ে রাগ নিবারণ করার চেষ্টা চালায় সে, তবে পারে না। বারবার মনে হয় এই মেয়েটার জন্যই পুরো একটা রাত তার অসহ্য মাথা ব্যথা ছিল। সারা শরীর ভর্তি টেনশন ছিল। রেগে তাঁবু থেকে বেরিয়ে যায়। রাগটা কমানো উচিত। জোছনার রাত, প্রকৃতি যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে। চারপাশ কেমন আলোয় জলজল করছে। চুপচাপ বসেছিল আফিফ। হিসেব মেলাতে মেলাতে কখন সে প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে হিসেব ভুলে গেছে টের পায়নি।
টের পেল কারণ নুপুরের রিমঝিম শব্দে কর্ণকুহরের রহস্যময় ছিদ্রপথে শব্দ ঢুকে গিয়ে মস্তিষ্ককে কেমন উত্তেজিত করে তুলল। সারা শরীরে অদ্ভুত হাওয়ার ছোটাছুটি। চোখ তুলে আশেপাশে তাকায়, শব্দের উৎস খুঁজে না পেয়ে দাঁড়িয়ে যায় সে, এদিক ওদিক হাতে চোখ ঘুরিয়ে। শব্দটা ক্রমশ নিকটবর্তী হচ্ছে। দাঁড়িয়েই পড়ে সে। ওই যে অদূরে কারো ছায়া দেখা যাচ্ছে। সাদা এলোমেলো শাড়ি, আঁচল লেপ্টে আছে জমিনে, হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো মৃদু বাতাসে উঠছে, সাথে নুপুরের ঝমঝম শব্দ। আফিফের মনে হলো বুকটা ছলাৎ করে উঠল। ক্রমশই তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে পায়ের ঈষৎ কাঁপুনি। দাঁড়িয়ে থাকতে না পেরে আফিফ ঘাস ধরে বসে পড়ে মাটিতে। চোখের দৃষ্টি পরিবর্তন হয় না, একভাবেই পড়ে আছে এলোকেশী মেয়েটির ওপর। আস্তে আস্তে ছায়া মিলিয়ে যেতে থাকে, এক সম্মোহনী ঘুরে এগিয়ে যেতে থাকে আফিফ। নাগাল পায় না, থেমে যায়। তৎক্ষণাৎ মস্তিষ্ক তার সচল হয় না। অদ্ভুত অনুভূতি টের পায় নিজের মধ্যে। এটা কি চট করে প্রেমে পড়ার লক্ষণ? শুধুমাত্র এলোমেলো শাড়ি, চুলের গোছা দেখে প্রেমে পড়া যায়? প্রশ্নের উত্তর পেল না আফিফ, শুধু অস্পষ্ট স্বরে বলে উঠল, কোলাহল মুক্ত নির্জন পথ, পূর্ণিমার আলোয় প্রকৃতির জল জল ভাব বিস্তৃত, অজানা এক এলোকেশী হৃদয় করে গেল ছিন্ন ভিন্ন। ফিসফিস শব্দে বসা থেকে দাঁড়িয়ে পড়ে মীরা। কানে থাকা ফোনটা নামিয়ে নাম্বারটা আবারও দেখে নেয়। অচেনা নাম্বার যে আদিল হতে পারে ভাবেনি হয়তো। মীরা কঠোর কণ্ঠে বলে ওঠে, ডাকবেন নাই নামে, কি চাই? হাসির শব্দ। নরম কণ্ঠে আদিল বলল, আমার একটা রাজনন্দিনী, রাখবো না? আদিল মাহমুদ যে চিৎকারের বিনিময়ে এমন নরম সুরে কথা বলবে মীরা হয়তো ভাবতে পারেনি, ভাবার কথাও না। প্রশ্নের জবাব না পেয়ে আদিল আবারও বলল, আপনাকে নিয়ে ছাড় দিয়ে চাইবো আমি। খুব জলদি সারপ্রাইজ অপেক্ষা করছে। পরীক্ষা হয়ে যাক না, নিষ্ঠুর হৃদয়ের পুরুষ নিষ্ঠুর হৃদয়ের নারীর মনে জায়গা করতে পারে কিনা। কথা বলার কিছু খুঁজে পায় না মীরা। বুকের ভেতর অসহনীয় পীড়া কাবু করে দিচ্ছে তাকে। মীরা ফোন কাটতেই শব্দ করে হেসে উঠল আদিল, যেন কৌতুক পেয়েছে। রাজনন্দিনী নামে সেভ করা নাম্বারে এক পলক চোখ রেখে ফিসফিস করে উঠল, কঠোর বাজখাই কণ্ঠটা সুধময় লাগছে। কেন রাজনন্দিনী? তবে কি আদিল মাহমুদ সত্যি সত্যি ডুবে গেল, নাকি সাতের পারদর্শীদের প্রমাণ দিচ্ছে? হাসির শব্দ কানে বাজার মতন। কি ঘুরছে তার মনে? এই কেমন খেলা? ধ্বংস না সৃষ্টির ফুল ফুটবে? সর্বনাশা খেলায় মত্ত থেকে ভুল করছে না তো আদিল মাহমুদ? পায়ে ট্র্যাকিং শু পরে ফুস করে নিঃশ্বাস ছাড়ল মীরা। ফোনের ক্যামেরা অন করে বারবার মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। চুলগুলো খুব শক্ত করে খোপা করা, রঙিন এক কাঠি খোপাটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। প্রসাধনীবিহীন মুখটা স্নিগ্ধ ও গম্ভীর, ঠোঁটে হালকা লিপস্টিক মিশিয়ে পেছনে দাঁড়ালো আফরার দিকে তাকালো মীরা। একই পোশাকে আবৃত, পার্থক্য শুধু পিঠে এলোমেলো কেশের গোছা। মীরার চোখে মুগ্ধতা, হাত বাড়িয়ে দিল চুলের ভাঁজে। আপ্লুত কণ্ঠে বলল, যত্নবিহীন এত সুন্দর চুল? কে বলল যত্ন নিই না? আফরার পাল্টা প্রশ্ন। মীরা খানিক অবাক হলো, সে তো কখনো যত্ন নিতে দেখেনি। আফরা চুলগুলো খোপা করতে করতে বলল, আব্বা বলতো আমার আর কিছু না পেলেও চুলটা পেয়েছি। আমার চুল সামলাতে হিমশিম খেত, কখনোই একা শ্যাম্পু করতে পারতো না, ঠিকভাবে পরিষ্কার হতো না, জট পেকে যেত। বিয়ের আগে নানু আর মামা সাহায্য করতো, আর বিয়ের পরে আম্মার চুলের দায়িত্ব তো আব্বাই নিয়েছিল। কি যে পাগলামি করতো! আম্মা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে চুল কেটে ফেলতে চাইতো। তখন আব্বা একগাল হেসে বলতো আম্মাকে বিয়ের সাথে নাকি তার চুল কেউ বিয়ে করেছে, তাই আম্মার কোনো অধিকার নেই চুলের উপর এই নির্মম অত্যাচার করার। বক্তা হিসেবে পারফেক্ট জানো। কথাগুলোই আকাশ ছোঁয়া ভালো লাগা মিশেছিল। গড়গড় করে অনুভূতিহীন বলে যাওয়া নয়, কথাগুলো ছিল অনুভূতির দাপটে হেলে পড়ার মতো। না হলে এমন নিষ্ঠুর মেয়েটাও স্নিগ্ধ হাসি ফুটাবে মুখে? আফরা কথাগুলো বলে মিনিট খানেক সময় ঠোঁটের ভাঁজে হাসি ধরে রেখে জানালা ভেদ করে কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়েছিল। দৃষ্টি সরিয়ে অত্যন্ত হেলায় বলে উঠল, আমার মতো তো সঙ্গী নেই, তাই বড় হলেই হাঁটুর নিচ পর্যন্ত চুল কেটে হাঁটুর উপর নিয়ে আসি। আমার আদর মিশে না থাকলে কবেই তো সেই কাঁধ পর্যন্ত করতাম।
ভীষণ রকম চমকালো মীরা। সামনের মেয়েটা তার একটা কথার পরিপ্রেক্ষিতে এত কথা নিমিশে আবেগ মিশিয়ে বলবে সে ভাবতেও পারেনি। নির্মল হাসিটা মীরা বুক কাঁপতে যথেষ্ট ছিল। তবু আফরা আজ যেন মীরাকে অবাক করে দিতেই সমস্ত পরিকল্পনা আগ থেকে সাজিয়েছে। মীরাকে অবাক মনোভাব পোষণ করতে দিল না আফরা। হতাশ কণ্ঠে আবারও বলল, ঝামেলা, ঘোরাঘুরির জন্য খেয়ালই ছিল না। এখন দেখ, হাঁটু ছড়িয়ে পায়ের উপর গড়াগড়ি খাচ্ছে, মহা জ্বালা। কথাগুলো এমন ভঙ্গিমায় আওড়ালো, মীরার মনে হলো সংসারের চাপে কোণঠাসা হয়ে পড়া কোনো আটপৌরে বধূ নিজের জ্বালার কথা শোনাচ্ছে। সাংসারিক কাজ করেই ফুরসত পায় না, সেখানে চুলের যত্ন নেবে কেমন করে? ভাবনাটা এমন। আচমকা মীরার খুব কান্না পেল। তাদের জীবন তো এমন না হলেও পারত, সুন্দর একটা পরিবার থাকতে পারত, হাসি খেলে কাটিয়ে দিত। বাড়ি ফেরার পথ চেয়ে কেউ তাদের জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকতো, তাদের জন্য কেউ চিন্তা করত, একবেলা না খেলে বুকে খাইয়ে দিত, এলোমেলো চুল আঁচড়ে বেনি করে দিত। ভেতরটা কেমন কেঁপে উঠল। ভেজা চোখে মীরা ঝাপসা দেখল কঠিন চোখের কার্নিশে জলেরা লুকোচুরি খেলছে। সে কি ভুল দেখছে? নিজের ভেজা চোখের প্রতিবিম্ব কি আফরার চোখে দেখেছে, নাকি মেয়েটা হাঁপিয়ে গেছে? শেষমেশ তার সামনেই নিজেকে প্রকাশ করেই ফেলল। মীরা আর দাঁড়িয়ে থাকতে পারল না, এক প্রকার কেড়ে নেওয়ার মতো করে আফরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। কোনো ভাবাবেগ প্রকাশ করলো না আফরা। হাত পা ছেড়ে দিয়ে আগলে নিল মীরাকে। কান্না ভেজা কণ্ঠে মীরা বলল, একটু কাঁদ না আফরা, বুকের জমানো দুঃখগুলো বাষ্প হয়ে উড়িয়ে দে। এই যে আগলে নিয়েছি, মৃত্যুও কখনো আমাদের এই পার্থক্যের যে টানতে পারবে না। কঙ্কালসার হয়েও আমি তোর নিঃশ্বাসের সাথে মিশে থাকবো, তোর চোখের জলে আমার বুক ভাসুক। এখন অন্তত বের হয়ে আর শক্ত খোলসের আড়াল থেকে। নিশ্চুপ। আশপাশ থেকে অচেনা নানান প্রজাতির কীট পতঙ্গের আওয়াজ ভেসে আসছে। বাতাসে ঝাপটায় গাছের ডালগুলোর মধ্যে যুদ্ধ ঘোষণা হয়েছে। কখনো কখনো হয়তো এমন নিশ্চুপতায় সাপের পিলপিল করে হেঁটে যাওয়ার শব্দও ভেসে আসবে। মাঝারি সাইজের তাঁবুতে দুটো রমণী যে নিঃশব্দে জমানো দুঃখগুলো তরল পদার্থের মাধ্যমে বহিরাগমনের কাজে ব্যস্ত সময় পার করছে। কেউ কি হুট করেই টের পাবে? হয়তো পাবে, আবার হয়তো পাবে না। সময় পেরিয়ে গেল অনেকটা। মিনিট মিনিট করে কখন ঘন্টার অর্ধেক সময় পেরিয়ে গেল আফরা মীরা কেউই টের পেল না। দুইজন রমণী একত্র হয়েছে, ঘন ঘন পিঠ কেঁপে উঠছে, তবুও তারা এই কাঁপুনি নিরসন করছে না। শব্দ করে কান্না করে নিজেদের দুর্বল প্রমাণও করছে না। চোখের জল ফেলতেও যেন এক প্রকার গাম্ভীর্য ফুটে উঠছে। নিজেদের প্রয়োজনেই জল বিসর্জন দিচ্ছে, তবে মানতে নারাজ। এমন লড়াই কয়জনে পারে? শেষ পর্যন্ত টিকে থাকে তো। আরও মিনিট খানিক পর স্বাভাবিক হলো দুজনে, তবে কোনো লজ্জা অস্বস্তি ইতস্তত ভাব নেই কোনো দোটানা। তাদের কাছে যেন ঠিক মনে হয়েছে তাই করেছে। চট করে দুজন পরিস্থিতিও কাটিয়ে তুলতে পেরেছে। দেখে কেউ বলবে না একটু আগে এরা দুঃখের সুর তুলেছিল। মীরা মুচকি হেসে বলল, যাওয়া যাক। আফরা মাথা নাড়ল। খানিক হেঁটে দাঁড়িয়ে পড়ল সে। সন্ধানী দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বলল, ক্যামেরা নিয়েছিস? আজকের কাজ কিন্তু এই যন্ত্রটিই করবে, তাছাড়া কোনো কাজ নেই। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে দেখে নিল মীরা। ভুল করেনি, বরং একটু বেশি নিয়ে ফেলেছে। হেসে বলল, নিয়েছি, তবে আশপাশ ঠিকঠাক তো? তুই দেখেছিস ভালো করে? আমার মনে হয় না আদিল আমাদের সুযোগ দেবে। প্রশ্নের গুরুত্ব আফরা দিল না, ঠ্যাস দিয়ে বলে উঠল, আদিল? থতমত হয়ে নিচের দিকে তাকালো মীরা। খানিকের মধ্যে হয়তো লজ্জা ভাবটাও ফুটে উঠত, যদি না মীরা সামলে না নিত। বলল, মাহমুদ কয়জনে বলে আড়ালে আবদালে কেউ খারাপ কথা বলতেও ভুলে না, সেখানে আমার মুখে শুধু আদিল শুনে চমকানোর মতো মেয়ে তুই না। আর তুই জানা তা আমার সামনে প্রকাশ করিস না প্লিজ। ভ্রুজে ঠোঁট বাঁকানোর ভঙ্গিমা মীরার পছন্দ হলো না। চোখ রাঙিয়ে তাকাতেই আফরা হেসে বলল, কাল তো বেরিয়েছিলাম শাড়ি পরে, ছবি দিলেও হয়তো চেনার উপায় তার লোকের ছিল না। আদিল মাহমুদ সুযোগ দেওয়ার লোক নয়। আশপাশে ছড়িয়ে আছে চামচাগুলো। আমরা অনুষ্ঠানে ঢুকে চেঞ্জ করেই বেরিয়ে পড়ব। মীরা চোখ ছোট ছোট করে তাকালো আফরার দিকে, ক্ষোভ মিশিয়ে বলল, কখন বেরিয়েছিলি?
তাও আবার শাড়ি পরে। আমি দেখিনি কেন? একটু আগেই বেরিয়েছিলাম, তুই তখন নাদিয়ার সাথে ছিলি। তবে বেশি দূর দেখতে পাইনি, আফিফ মুন্তাসিরকে দেখেই কেটে পড়তে হয়েছিল। আফিফ মুনতাসির? হ্যাঁ, বেশি দূর নয় তার তাঁবু। এবার যাওয়া যাক। মীরার বিষয়টা ভালো না লাগলেও কথা বাড়ালো না। তাঁবু থেকে বের হয়ে পাশের তাঁবুর সামনে চলে গেল। একটু অপেক্ষা করতেই বেরিয়ে এলো নাদিয়া, মিসেস কামিনী। মিসেস কামিনী মুচকি হাসলেন, বিনিময়ে আফরা হাসি ফেরত দিয়ে এগিয়ে গেল। টেনশন জেকে ধরেছে তাকে। অনুষ্ঠান থেকে লুকিয়ে বের হতে পারবে তো? না হলে প্রমাণগুলো জোগাড় করবে কি করে? অনেকক্ষণ হলো হেঁটে চলেছে আফিফ। পাশে জিয়াউল, তার ঠিক কয়েক হাত দূরে আনান চলছে। মেয়েটা তাদের পিছু ছাড়েনি। আফিফ জোর দিয়েও কিছু বলতে পারেনি। যদি সন্দেহ গাঢ় হয় তবে তার কাছে উপায় থাকবে না। হাঁটতে হাঁটতে জিয়াউল চাপা সুরে বলল, স্যার এই মেয়েটা তো পেছন ছাড়ছে না, আমরা বের হব কি করে? আমরা নয়, বলো আপনি। তুমি কোথাও যাচ্ছ না ওকে? আফিফের সরল কথা জিয়াউলের কাছে ভীষণ জটিল মনে হলো। সেই সাথে মুখশ্রীতে নেমে এলো জ্যৈষ্ঠের দিনে আষাঢ়ে মেঘের প্রলেপ। অসহায় কণ্ঠে বলল, আমরাই হবে স্যার, আমি আপনাকে একা ছাড়ছি না। চোখ রাঙিয়ে তাকালো আফিফ। হুট করেই তার কথার ওপর কথা বলা পছন্দ হয় না। জিয়াউলের চোখে গাঢ় অসহায়ত্ব। আফিফকে কিছু বলতে না দিয়ে আবারও বলল, আপনি আমাকে মারেন কাটেন যাই করেন, আমি আপনাকে এক সেকেন্ডও একা ছাড়বো না। 1 নম্বর পেলেও কি 2 নম্বর পেলেও কি ঠিক পাশে দাঁড়িয়ে থাকবো, প্লিজ স্যার। কথাটাই আফিফের বেশ হাসি পেল। তবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে এই মুহূর্তে হাসার মতো ভুল করল না। ছেলেটা দায়িত্ব থেকে কোনো কথাতেই সরে যাবে না। জিয়াউলের জায়গায় আফিফ থাকলেও হয়তো এই কাজ করত। কথার পৃষ্ঠে কোনো কথা না বলে নীরব সমর্থন দিয়ে এগিয়ে গেল আফিফ। জিয়াউল অনেকক্ষণ পর দাঁত বের করে হাসল। বড় বড় পা ফেলে আনানের পাশে দাঁড়িয়ে আফিফ প্রশ্ন করল, আর কতক্ষণ? 5 মিনিট লাগবে জনাব। আফিফ লক্ষ্য করলো মেয়েটার কথায় হালকা টান আছে, টেনে টেনে কথা বলে। তবে শুনতে খারাপ লাগে না। কাঁধ পর্যন্ত চুল, ফর্সা গায়ের রং, দেখতেও খারাপ না, বরং সুন্দর বলতেই হয়। আনান বুঝতে পারলো আফিফ তার দিকে তাকিয়ে আছে। মুচকি হাসলো সে। আফিফের মনে হলো মেয়েটা তার চাহনিকে তাচ্ছিল্য করছে। যা মনে করে আফিফ নিজেই হাসলো। মেয়েটা কি তার চাহনিকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ধরে নিচ্ছে? কিন্তু সে তো কোনো আকর্ষণ খুঁজে পেল না। শুধুমাত্র উপজাতি আর মেয়েটার চালচলন দেখতেই খানিক তাকিয়েছিল। এর বাইরে ভাবা তার পক্ষে সম্ভব নয়। আফিফ সহজ গলায় বলল, আমরা কিছুক্ষণ থেকে চলে আসব, আপনি নিজের রাস্তানায় চলে যাবেন। ক্ষমা করবেন না জনাব, উপর থেকে নির্দেশ আছে, আজ রাতে আপনাদের একা ছাড়া যাবে না। মেজাজ প্রচণ্ড খারাপ হলো আফিফের। মেয়েটা তাকে বারবার বিপদের ইঙ্গিত দিচ্ছে। সে স্পষ্ট বুঝতে পারছে তাকে যে নজরে রেখেছে, আর এলোমেলো কিছু হলেই বন্দি হতে হবে মেয়েটা বারবার কথা দ্বারা বুঝিয়ে দিচ্ছে। তবে সে ধরতে পারছে না মেয়েটা তার জন্য কি, বিপদ না পথ। নিজেও ভনিতা না করে প্রশ্ন করল, তা আপনি কি চাচ্ছেন, বিপদ না পথ? আমি সব সময় সরল পথেই হাঁটতে চেয়েছিলাম, তবে সেই পথ কিভাবে আঁকাবাঁকা হয়ে যেত বুঝতেই পারিনি। এখন যখন আঁকাবাঁকা পথ ধরেছি, দেখি বাঁকিয়ে বাঁকিয়ে খাদিয়ে ফেলার লোকদের অভাবই নেই। আর যখন আমি খাদিয়ে ফেলার লোকটাকে খাদিয়ে ফেলার ব্যবস্থা করলাম, তখন যেন আরও জটিল হলো। একটা লোকের বদল এখন দল আসতে লাগলো বাধা হয়ে। আর এই দলকেই উপড়ে ফেলার জন্য যখন পরিকল্পনা করলাম, তখন আপনার খোঁজ পেলাম, চড়ে এলাম। এখন প্রশ্ন ছাড়া বলুন, কি সাহায্য চান আপনি? কথা বলার ভঙ্গিমা চমৎকার। আফিফ মেয়েটার কথায় টের পেল মেয়েটা তার মতও না, আবার তার শত্রুদের মতও না। তবে কিছু কথা শুনে সন্দেহ থেকে বের করার লোকও সে না। বলল, সাহায্য নিজের জন্য নয়, গোটা জাতির জন্য দরকার। যাই হোক, অনুষ্ঠান থেকে লুকিয়ে বের করার দায়িত্ব আপনার, পারবেন? অনুষ্ঠানে ঢোকার কি দরকার? আপনি আমার নজরে আছেন মানে তাদের নজরে আছেন, তারা ভাবে আর কি। তবে শর্ত, আমাকেই সাথে নিতে হবে। আফিফ আর কথা বাড়ালো না, চুপচাপ হাঁটতে লাগলো। জীবন কখন কি চমৎকার করে বোঝা বড়ই কঠিন। সরলের মরণ হালকা জটিলে হয়ে যায়, আবার জটিলের মরণ রাজনীতির কাছে হেরে। যুক্তি যে ঠোঁটের ভাঁজে লুকিয়ে থাকে। হ্যাঁ, যেখানে যদি মানুষ নামক প্রাণীর মুখ নিঃসৃত বাণী হয়,
সত্য মিথ্যা আলাদা করা বড্ড মুশকিল। স্বার্থে আঘাত লাগলে নিকৃষ্ট হতে সময় নেয় না, অথচ একই ঘটনা নিজের সাথে ঘটলে, ভিকটিম নিজে হলে, তখন মুখশ্রীতে যে অসহায়ত্ব ফুটে ওঠে যে কেউই বলে দেবে লোকটা নিরাট ভদ্রলোক। রাতের আধারে তার হিংস্র বাঘের মতো আক্রমণ দেখবে না একই কাজের পাপী সেও। রাতের আধারে জানোয়ার, দিনের আলোয় ভদ্রলোক। নিজেকে সম্পূর্ণ কালোতে মুড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদিল। খুঁটিয়ে দেখছে নিজেকে। কয়েকদিন দাড়ি কামানো হয়নি, খোঁচা খোঁচা দাড়ি বেড়ে গিয়েছে। খারাপ লাগছে না, অন্যরকম লাগছে। চুলগুলো বিন্যস্ত ভাব ছাড়িয়েছে। অবিন্যস্ত বড় চুলগুলোতে নিজেকে দেখে থমকালো আদিল। এভাবে নিজেকে কখনো খুঁটিয়ে দেখা হয়নি। স্কিন কেয়ার করেছে, ত্বক সফট রাখার জন্য ক্রিম ব্যবহার করেছে, তবে এভাবে কখনোই দেখেনি, মনেই হয়নি এমন। আজ হঠাৎ কেন মনে হলো সেটাই আদিল ভেবে পেল না, তাও আবার এমন একটা রাতে। এসবের কারণ কি? মীরা মন প্রেমে পড়ে খোলস ছাড়াচ্ছে, নাকি শুধু একটা পরিবর্তন হয়েছে? এসব ভাবনায় আর এগোল না আদিল। চট করে অন্য ভাবনায় গিয়ে ঠিক করে নিল এরপর থেকে কয়েকদিন এভাবেই থাকবে। দেখা যাক তার রাজনন্দিনী লক্ষ্য করে কিনা। মীরার কথা ভাবতেই আদিলের ঠোঁটের ভাঁজে অন্যরকম চঞ্চলতার দেখা মিলল। ব্যাগ হাতরে কিছু কাগজ বের করে নজর বোলালো একবার করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বিড়বিড় করে, বলল, তোমাকে চিনতে এতটা দেরি হলো কেন রাজনন্দিনী? আদিল মাহমুদ কি একটি কারণে হেরে গেল নিজের সাথে? অন্যায় করেছে তুমি, এর দাম অবশ্যই তোমাকে দিতে হবে, সে হোক জীবন দিয়ে। কথাগুলো শেষ করে কাগজগুলো নিজ জায়গা মতোই রেখে দিল। আয়নার সামনে ফিরে এসে মুখে মাস্ক লাগাতেই নিস্তব্ধতা কাটিয়ে ইলেকট্রনিক যন্ত্রটি বেজে উঠল অপরপক্ষের বার্তা নিয়ে। ফোন তুলল আদিল, তবে চুপ করে রইল। অপর পাশ থেকে কিছু বলতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজের সাধ্যমতো মাথার হাতে নিতে বলবে। আজ অন্তত কারোর মৃত্যু চায় না, এতে আমার লস। আমি বর্ডারে পৌঁছে যাব, সাবধান। 4 বছরের অবস্থা ভালো না, এমনভাবে নিজেকে ঢেকে রাখবে যে জন্ম দিয়েছে সেও যেন চিনতে না পারে। লোকটি ফোন কেটে দিল। আদিল হুট করে মাস্ক খুলে কালো কাপড় দ্বারা মুখ কপাল ঢেকে নিল। দুটো চোখ ছাড়া দেখার আর কিছুই নেই, চেনা যাচ্ছে না। মেশিন 3টে প্যান্টের পকেটে ঢুকিয়ে বের হয়ে এলো বাড়িটি থেকে। অপরাধ করুক সমস্যা নেই, তবে কেউ দেখে ফেললেই যেন সমস্যা। ভদ্রলোকের মুখোশ খুলে যাবে যে, সমাজের মানুষ ছিছি করবে। অপরাধ ধরা পড়েছে ফাঁসির সমান, সে না হোক ফাঁসি, ব্যবসায় তো খারাপ না, সে হোক অসৎ উপায়। আদিলের মন বলছে কিছু একটা হবে আজ, তার জানা আবার অজানাও। চট করে শিওরও দিতে পারছে না, শিওর দিতে গেলেও যেন মনের ওপর চাপ প্রয়োগ করতে হবে, যেটা সে এই মুহূর্তে একদম চাইছে না। হুট করে সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঘোর বিপদ। প্রকৃতি আজ নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। অন্তরিক্ষে কালো মেঘের ছড়াছড়ি, বাতাসের গতি তীব্র নয় বৃষ্টির বেগ। ঝিরঝির বৃষ্টিতে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে উঠেছে। প্রকৃতি আজ পরীক্ষা নিচ্ছে নাকি? প্রতিকূল পরিবেশে হুটহাট ভিন্ন প্রতিকূলতা ছড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে কি প্রমাণ করতে চাইছে? হ্যাঁ, প্রকৃতিও হিংস্র হতে পারে। মানুষের হিংস্রতা অপর পক্ষকে ধূলিসাৎ করে দেয়, তবে প্রকৃতির হিংস্রতা যে পুরো মানব সভ্যতাকে ধূলিসাৎ করে দিতে তৎপর। আফরা মীরার তো তাই মনে হচ্ছে। এই যে মাঝারি এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে তারা, পরিশ্রম হয়নি। প্রকৃতি আজ সহায় হলে খুব ক্ষতি হতো, ঠিক কাজগুলো হয়ে যেত। হাতে ক্যামেরা নিয়ে অলস ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে মীরা, দৃষ্টি তার বর্ডারের কাজ ঘেঁষে দাঁড়িয়ে থাকা কালোতে আবৃত মানুষগুলোর ওপর। আলো অন্ধকার একসাথে গ্রাস করে নিয়েছে। ক্যামেরার কাজ এমনি ঠিকঠাক হতো না, এর মধ্যে বৃষ্টি যেন প্রতিপক্ষে জয়ের উল্লাসে মেতে উঠেছে। হারটাকে মেনে নিতে বাধ্য হয়েও ঠিক হজম হচ্ছে না দুজনের। খানিক পর পর মুখের রং পাল্টে যাচ্ছে আফরার। মীরা এক পলক আফরার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে বলল, নেমে যাবি? উপায় নেই। দেখে ফেললে সকল পরিকল্পনা বানচাল হয়ে যাবে, যা চাইছি না। আফরার জবাবে বিরক্তি হলো মীরা। মেয়েটার মনে আছে একটা, সে বর্তমানে বলছে আর একটা। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে বলল,
যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভও বেশি। লেটস গো। মীরার কথা শেষ হওয়া মাত্রই এক প্রকার ঝাঁপিয়ে পড়ল আফরা। বাঁশের ট্রেইল ধরে এমনভাবে দৌড়াতে লাগলো প্রফেশনাল বলেই মনে হলো। তবে হুট করে বাস থেকে হাত ছুটে গেলে জীবনের মায়ার সমাপ্তি বান্দরবনের মাটিতেই করতে হবে। পথটা সহজ নয়, চিন্তিত মুখশ্রীতে ভরপুর উৎকণ্ঠা। বাঁশ পাতায় জমে থাকা বৃষ্টির পানি ঝুম করে মেয়েলি শরীরে পড়ছে। ভিজে একাকার অবস্থা দুজনার। তীব্র জ্বরও আসতে পারে, সেদিকে সংকীর্ণ মনোভাবও পোষণ করল না কেউ। কাজটার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই যেন। দীর্ঘ পথ অতিক্রম করে চারপাশ নজর বোলালো দুজনে। কোনো রকম অনুষ্ঠান থেকে পালিয়ে এসেছে, কেউ দেখে ফেললে সর্বনাশ। পাহাড়ের আঁকাবাঁকা সরু পথ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত দুজন। পাহাড়ের চূড়া থেকে দূরত্বটা কম মনে হলেও এখন মনে হচ্ছে সময়টাতে ঢাকা চলে যাওয়া সম্ভব। নেহাতি তাদের ভাবনা। ফিসফিসানি আওয়াজে আপনা আপনি থেমে যায় পা। সতর্কিত দৃষ্টিতে পরখ করে। যত দূর চোখ যায় মুখ চাওয়াচাওয়ি করে দুজনেই একসাথে পকেটে হাত গলিয়ে দিল। ধারালো অস্ত্র হাতের ভাঁজে রেখে এগিয়ে গেল অসীম সাহসে। পাহাড়ের বাঁক পেরোতেই দুটো লোককে নজরে পড়ল। মোটা সোটা লম্বা শরীরের পাশে পাতলা গোছের আলস্য শরীর। পায়ের গতি দেখে মনে হচ্ছে নেহাতেই চাপে পড়ে হাঁটছে। ঘুমাতে পারলে আরাম পেত। হাতে মাঝারি বক্স, বেশ ভারী মনে হচ্ছে। মীরা হেসে আফরার দিকে তাকালো। বিচলিত হলো আফরা। মেয়েটার হাসি মানেই এখন বিপদ। মাথা দিয়ে না করার সুযোগটাও মিলল না। পূর্বেই মোটা লম্বা লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ল মীরা। গলা দিয়ে শব্দ বের হলো না তার। বের হতো যদি মীরা লোকটাকে মাটিতে ফেলে দিয়ে মুখ চেপে না ধরত। হয়তো এতক্ষণে বন্দি থাকতে হতো। গোটা কয়েকশো লোকের মধ্যমণি থাকতো তারা, যারা বিশ্রে চোখের দৃষ্টি ধরা সেকেন্ডে সেকেন্ডে কামনা মেটাতো। মীরা সেরকম সুযোগ দিল না। হাতে থাকা ছুরিটা চালিয়ে দিল ঘাড়ের পাশে। মরবে না, অজ্ঞান হয়ে পড়ে থাকবে। যদিও মরলে মীরার কিচ্ছু যায় আসে না। পাশের হ্যাংলা পাতলা লোকটা হতবম্ব হয়ে তাকিয়ে আছে। অচেনা কাউকে এমন জায়গায় দেখে মানতে পারছে না। হতবম্ব ভাব কাটিয়ে লোকটার যখন খেয়াল হলো বিপদ আগত, চিৎকার করার জন্য হাঁ করতেই আফরা দৌড়ে গিয়ে ঘাড়ে পাঞ্চ মারল। নেতিয়ে পড়ল পাতলা শরীর। ফুস করে নিঃশ্বাস ফেলে, হাঁফ ছেড়ে বাঁচলো যেন। চোখ রাঙিয়ে মীরার দিকে তাকাতে মীরা গা বাঁচিয়ে হাসল। পরক্ষণেই ভাবলেশ কণ্ঠে বলল, ঝুঁকি, লাভ, প্রেমিক, প্রেমিকা। জবাবে কিছু বলল না আফরা। ক্যামেরা বের করে বক্সটার ছবি তুলল। ঘুরিয়ে ঘুরিয়ে, তবে কোথাও কোনো নামের চিহ্ন পেল না। মাহমুদরা যে নিজে উদ্যোগেই এমনভাবে তৈরি করে বুঝতে অসুবিধা হলো না কারোর। বক্স খুলল মীরা। খোলা মাত্রই ভেতরে দৃশ্যমান বস্তুগুলো বিস্ফোরণ বয়ে নিল দুজনার হৃদয়ে। আফরার থেকে মীরার চোখের করুণতা হয়তো প্রকট। কাঁপছে কেন মেয়েটা? অতীত থেকে বের হতে পারেনি। মনের প্রশ্নগুলো মনের মধ্যেই লুকিয়ে রাখলো আফরা। ভালো করে পরখ করলো, সবগুলো ঠিক বস্তু নয়। মানুষের মধ্যে থাকা বাঁচার অঙ্গগুলো, যেগুলোর একটা বিকলাঙ্গ হলেই মৃত্যু ধেয়ে আসতে চায়। কিডনি, লিভার, হৃৎপিণ্ড, বোন ম্যারো বা হাড়ের মাজ্জা, ডিম্বাণু, চোখের মণি, রক্ত, পিত্তকোষ, একটা মানুষের মধ্যে অবশিষ্ট যা রয়েছে তাই লুকিয়ে আছে বক্সটায়। ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আফরা দ্বিতীয় বক্সটা খুলে একই রকম পেল না। বক্সটা বেশ বড়, মোটা সোটা। লোকটাই এটা বহন করেছে। খানিক কেঁপে উঠল আফরা। এ যেন জ্যান্ত মানুষ শুয়ে আছে, শুধু লোকটার চোখ বন্ধ। আচ্ছা, চোখটা হুট করে খুলে গেলে কী হবে? তাকে বন্দি রাখার জন্য লোকটা তাদের দায়ী করবে? ঝাঁপিয়ে পড়ে বাঁচার লড়াই করবে? নিজের অদ্ভুত ভাবনায় হতাশ নিঃশ্বাস ফেলল আফরা। মৃত মানুষ বেঁচে ওঠে প্লাস্টিনেশনের মাধ্যমে কেবল জৈবিক শরীরের অঙ্গ ও কোষ নয়, গোটা শরীরকেও সংরক্ষণ করা যায়। মানুষ মারা যাওয়ার পর থেকেই তার শরীর দ্রুত পচতে শুরু করে। প্রথমে শরীরে থাকা এনজাইম কোষগুলো অবমুক্ত হতে শুরু করে এবং এক পর্যায়ে গোটা শরীরে থাকা ব্যাকটেরিয়া এবং মাইক্রো অর্গানিজমগুলো পচতে শুরু করে। শরীরে থাকা পানি এবং চর্বি সরিয়ে তার জায়গায় পলিমার ঢুকিয়ে পলিস্টিনেশন এই পলিমারের সংস্পর্শে কাজ করতে পারে না।
তাই গুন্টার ফন হাঙ্গেস একটি বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করেছেন। প্রথমে শরীরের মধ্যে অ্যাসেস্টন নামক দ্রাবক ঢোকানো হয়।